যে সিলেটের মূল সমস্যাটা হচ্ছে কর্মসংস্থানের সমস্যা, এবং ব্যাপক হারে এই কর্মসংস্থান যদি আমরা সৃষ্টি করতে চাই তাইলে এইখানে রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠা করতে হবে। আমরা এখনো মান্দাতা আমলের কারিকুলামে এখনো আমরা রয়েছি, বা পুরা বাংলাদেশ পুরা পৃথিবী যে জায়গায় এআইতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, আমরা এখনো মুখস্থ বিদ্যার মধ্যে আমাদের ডিগ্রিগুলো আছে। যারা বিজনেস স্টাডিজ করে বের হয়ে আসছে তাদের মধ্যেও একটা বড় অংশ এক্সেল চালাইতে পারতেছে না, তখন কোনো অফিসে ওরা চাকরি পাচ্ছে না। তো তাদের ব্যর্থতা না, এটা সামগ্রিকভাবে আমাদের শিক্ষা খাতের ব্যর্থতা। সুপ্রিয় দর্শক, আজ আমরা এসেছি এমন একজন মানুষের কাছে যিনি একাধারে একজন আইনজীবী, একজন রাজনীতিবিদ, একজন ব্যবসায়ী এবং একজন সমাজসেবক। আমরা আজ তার সাথে কথা বলবো, জানবো আইন নিয়ে, সমাজ নিয়ে, ব্যবসা নিয়ে, রাজনীতি নিয়ে তার চিন্তা ভাবনা এবং সিলেট শহরকে নিয়ে তার পরবর্তী পরিকল্পনার কথা। আমাদের সাথে আছেন ব্যারিস্টার আদনান রিয়াসাদ। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, গুড, থ্যাংক ইউ। প্রথমেই আমরা একটু ব্যবসা নিয়ে কথা বলতে চাই। সিলেটের ব্যবসার যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ কেন ব্যবসায়ীদেরকে বিশ্বাস করবেন, এবং সরকারের সাথে ব্যবসায়ীদের যে কোলাবোরেশনগুলো হয় সেগুলোতে আসলে পাবলিকের কি লাভ হতে পারে, সাধারণ মানুষ কিভাবে লাভ পেতে পারে এই কোলাবোরেশনগুলো থেকে? ধন্যবাদ। আপনার প্রশ্নের প্রথম অংশ হচ্ছে মানুষ কেন ব্যবসায়ীদেরকে বিশ্বাস করবে। আসলে ব্যবসায়ীরা তো মঙ্গল গ্রহ থেকে আসে নাই, এই সমাজের একটি অংশ, তারাই ব্যবসা করে। এই সমাজের প্রতিনিধিরা, এই সমাজের মানুষরাই ব্যবসা বাণিজ্যের সাথে ইনভলভ রয়েছে। এখন যখন একটা সমাজে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, তখন কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে, তখন সঞ্চয় ক্ষতিগ্রস্ত হবে, বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে, শিক্ষা দীক্ষা জীবনযাপনের মান সব কিছু ক্ষতিগ্রস্ত হবে। তো একটি সমাজের উন্নতির গতিকে যদি আপনি মূল্যায়ন করতে হয়, তাইলে ওই সমাজের ব্যবসা বাণিজ্যের গতিকে আপনি মূল্যায়ন করতে হবে। এখন আপনার দ্বিতীয় অংশে আসি প্রশ্নের, যে সরকারের যে সুযোগ সহায়তা, নীতি সহায়তাগুলো বাংলাদেশের বা আমাদের সমাজের ব্যবসায়িক সমাজকে দেওয়ার যে প্রবণতা, সেইখানে জনতার সমর্থন আকুণ্ঠভাবে থাকতে হবে। কারণ যদি এখানে ব্যবসা বাণিজ্যের গতি প্রবৃত্তি বৃদ্ধি পায়, তাইলে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে, বিনিয়োগের বাড়বে, সিলেট নগরী আস্তে আস্তে আকার আকৃতি অর্থনৈতিকভাবে বৃদ্ধি পাবে এবং সামগ্রিকভাবে পর্যায়ক্রমে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। তো ব্যবসার সাথে অর্থনীতি, সামাজিক এবং রাজনীতি বলেন, অর্থনীতি বলেন এবং স্বাভাবিক জীবনযাপন প্রণালী বলেন, সবই ব্যবসার উপরই নির্ভরশীল। এই জন্য ব্যবসাকে ব্যবসায়ীদের অবিশ্বাস বা ব্যবসায়ীদের সমাজের প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নাই। কিন্তু দুঃখজনকভাবে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে প্রশাসনের কিছু অতি উৎসাহী অ্যাক্টিভিটি, কিছু বিশেষ করে সিলেট তো ছোট একটা জায়গা, সিলেট ব্যবসা বাণিজ্য কী আছে বলেন, তেমন কোনো বড় ধরনের বিনিয়োগ নাই। ছোট ছোট উদ্যোগগুলোই আমাদের ছোট ছোট কর্মসংস্থানের সৃষ্টি করতেছে। কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করে আবহমান কাল থেকে চলে আসা ব্যবসা বাণিজ্যগুলা বাধাগ্রস্ত হচ্ছে। যেমন কিছু মার্কেট থেকে হঠাৎ করে ব্যবসায়ীদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, কিছু মার্কেট উন্নতির নামে, অগ্রগতির নামে বন্ধ করে দেওয়া হয়েছে, দোকানপাটে একটা সুনির্দিষ্ট সীমা আসছে, এটা সারা বাংলাদেশে আসছে। কিন্তু আমাদের তো পর্যটন নগরী, আমাদের পর্যটন নগরীরা সন্ধ্যার পরে এসে ভিড় করে। আমাদের ব্যবসা বাণিজ্যটা তো শুরুই হয় সিলেটে সন্ধ্যার পরে। তো পর্যটন আশা কমে যাচ্ছে। আমার যদি পর্যটকরা এসে সন্ধ্যার পরে কিছু করতে না পারে, সে আশা কমায় দিবে। পর্যটক আশা কমায় দিলে হোটেলগুলা বেকার হয়ে থাকবে, রেস্টুরেন্টগুলা খালি পড়ে থাকবে, পক্ষান্তরে আমার বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, সিলেটের অর্থনীতি চাকা থমকে থাকবে। তো সিলেটের জন্য হয়তো দরকার হলে সকালের সময়টা হয়তো পিছিয়ে দেওয়ার সুযোগ আছে, কিন্তু সন্ধ্যার পরের সময়টা সিলেটের অর্থনীতির জন্য বেশ ক্রিটিক্যাল, আই উড সে। ধন্যবাদ। আপনি আপনার কথার মধ্যে যেটা বললেন যে অর্থনীতির সাথে শিক্ষা, কর্মসংস্থান এগুলো জড়িত। সিলেটের কর্মসংস্থান নিয়ে যে সমস্যাগুলো রয়েছে বা শিক্ষা খাতে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? দেখেন, সিলেটের কর্মসংস্থান যে অর্থনীতির আকার ছোট থাকায় আমাদের সঞ্চয় কম বিধায় আমাদের বিনিয়োগ কম বিধায় আমাদের কর্মসংস্থানের সুযোগ কম। এই জন্য আপনারা দেখবেন আমাদের শহরের মেধাবী ছেলেরা হয় তারা সিলেটের বাইরে চলে যাচ্ছে, ঢাকায় চলে যাচ্ছে, নতুবা দেশের বাইরে চলে যাচ্ছে। তো আমাদের মেধা পাচার হয়ে যাচ্ছে।
এই ক্ষেত্রে আমাদের এই শহরটা পড়ে আছে ব্যাকপেঞ্চারদের হাতে নিয়ন্ত্রিত হওয়ার জন্য। এটি শুধু কর্মক্ষেত্রে না, রাজনৈতিকভাবে আমাদের এই দৈন্যদশা আছে, আমাদের সামাজিক প্রত্যেকটা ক্ষেত্রে এই দৈন্যদশা আছে। অর্থাৎ যোগ্য ব্যক্তিরা দেশের বাইরে চলে যাচ্ছে আর অযোগ্যদের হাতে আমাদের শহরটা পড়ে আছে। তো এটিকে উত্তরণ করতে হবে, কিন্তু এটিকে উত্তরণ করতে গেলে এটি তো আসলে যতটুকু বলা সহজ সেটি করা সহজ না। আমাদের শিক্ষা দীক্ষার মান বলেন বা আমাদের কর্মসংস্থানের সুযোগ বলেন, দুই জায়গায়, কিন্তু প্রত্যেকটি জায়গায় আমাদের অদক্ষতা রয়েছে। আমরা এখনও মান্দাতা আমলের কারিগরি বা কারিকুলামে এখনও আমরা রয়েছি, বা পুরা বাংলাদেশ, পুরা পৃথিবী যে জায়গায় এআইতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, আমরা এখনও মুখস্থ বিদ্যার মধ্যে আমাদের ডিগ্রিগুলো আছে। আমাদের শিক্ষামন্ত্রী সাহেব কয়েকদিন আগে বলেছিলেন যে দিস ডিগ্রি ইজ ট্রিপ টু দ্য পার্ক, মানে পার্কে ঘুরে আসার মতো। আমি নিজে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রায় 1 দশকের বেশি সময় পড়িয়েছি। আমি কখনো আমার কোনো ছাত্রছাত্রীকে ফেল করতে দেখি নাই। তো যে জায়গায় আমার 11-12 বছরের শিক্ষক জীবনে কোনো ছাত্রছাত্রীকে ফেল করতে দেখি নাই, তখন সেখানে সে আতঙ্কিত কেন হবে? সে তার সর্বোচ্চটা কেন দিবে? তো আমাদের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে এমন একটা সিস্টেম তৈরি হয়েছে যে মনে হয় যে একদিক দিয়ে ছাত্র ঢুকলে সে ডিগ্রিধারী হয়ে বের হয়ে আসছে। তো এইখানে তাকে বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য রেডি করা হচ্ছে না। আমার আইনের ক্ষেত্রে বলেন, সেই ছাত্রকে আইনের মানে আপনার প্রায়োগিক জ্ঞানগুলা দেওয়ার আমাদের সুযোগ নাই, আমাদের কারিকুলামে এরকম নাই। যারা বিজনেস স্টাডিজ করে বের হয়ে আসছে তাদের মধ্যেও একটা বড় অংশ এক্সেল চালাইতে পারতেছে না। যখন তারা এক্সেল চালাইতে পারতেছে না, তখন কোনো অফিসে ওরা চাকরি পাচ্ছে না। তাদের সিভিটা তারা ভালো করে রাখার তাদের সুযোগ নেই। এটা তো তাদের ব্যর্থতা না, এটা সামগ্রিকভাবে আমাদের শিক্ষা খাতের ব্যর্থতা। তো শিক্ষা খাতের ব্যর্থতা যদি থাকে, সেই জায়গায় যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করতে না পারি, তখন স্বাভাবিকভাবে সিলেটের বাইরে থেকে যারা আসছে, একটা ব্যবসা প্রতিষ্ঠান তো তার সর্বোচ্চ মেধাবীটাকেই সিলেক্ট করার চেষ্টা করবে। তো কর্মসংস্থানটা যেটুকুই আছে সেটি সিলেটের বাইরে চলে যাচ্ছে। আপনি দেখবেন রেস্টুরেন্টগুলো তো দেখেন যে বেহারারা বা ওয়েটার ভাইয়েরা আমাদের নন সিলেটি মানুষ বেশি। তো আমাদের কি ওয়েটার দেওয়ার মানুষ নাই? তো আমরা তো প্রস্তুত করতে পারছি না। এই ব্যর্থতা কে নিবে? ব্যর্থতার দায়টা কার উপরে আপনি ফেলবেন? সো দ্যাটস হোয়াট, আপনার যে কর্মসংস্থান হচ্ছে না, এটা তো ঠিক, বাট কেন হচ্ছে না? এটা কোনো একক জায়গায় একটা সুনির্দিষ্ট বিন্দুতে সীমাবদ্ধ নয়। এটি সামগ্রিক ব্যর্থতার বহিঃপ্রকাশ হিসেবে এই কর্মসংস্থানটা হচ্ছে না। এই যে সমস্যাগুলোর কথা আপনি উল্লেখ করলেন, এগুলোর সমাধান নিঃসন্দেহে এগুলোর সমাধান বেশ বড় পরিসরে আমাদেরকে করতে হবে। একদম শুরুর পদক্ষেপ কি হতে পারে এই সমস্যাগুলোর সমাধানের জন্য? আপনারা জানেন, যখন গত নির্বাচনের আগে আমাদের যখন নির্বাচনী আমরা রিসার্চ করি যে কোন বিষয়গুলো আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করি আমরা যে কোন বিষয়গুলোতে আলোকপাত করতে হবে, তখন দেখা যায় যে সিলেটের প্রায় 76% তরুণ বলেছিল যে সিলেটের মূল সমস্যাটা হচ্ছে কর্মসংস্থানের সমস্যা। এবং সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমাদের বিশেষ করে সিলেট 1-এর নির্বাচিত জনপ্রতিনিধি, উনি বারবার ওনার নির্বাচনী ইশতেহারে, ওনার নির্বাচনী বক্তব্যে উনি বলেছেন যে আমাদের নীতি সহায়তা প্রণয়ন করতে হবে এবং শ্রমভারী শিল্পের বিকাশ ঘটাইতে হবে। নীতি সহায়তার মাধ্যমে শ্রমভারী শিল্পের যদি বিকাশ আমরা না ঘটাইতে পারি, এই ক্ষেত্রে আমাদের এই অঞ্চলের বিশাল জনগোষ্ঠী, যেটি ক্রমবর্ধমান বাড়তেই আছে এবং সারা সিলেট আশপাশের অঞ্চলের লোকরাও আসা শুরু হয়েছে সিলেটে, তাদেরকে আমরা কাজ দিতে পারবো না। এবং ব্যাপক হারে এই কর্মসংস্থান যদি আমরা সৃষ্টি করতে চাই, তাইলে এইখানে রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠা করতে হবে। এই ক্ষেত্রে একটি প্রাথমিক দিক যেটা হতে পারে, সেখানে হচ্ছে যেহেতু আমাদের গ্যাসের প্রাচুর্যতা আছে বা গ্যাসের প্রেশার এখন বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে বেশি আছে, জকিগঞ্জেও প্রচুর গ্যাস পাওয়া গিয়েছে, এই সিলেট অঞ্চলে আপনার বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটিটা চালু করা উচিত। বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটিটা যদি চালু হয়, আমাদের যে বিসিকগুলো আছে বা বিসিকের পার্শ্ববর্তী যেটা আমাদের বিসিককে আকৃতি বৃদ্ধি করার যে একটা চিন্তাভাবনা গভর্নমেন্ট সরকারের আছে, সেটা যদি বাস্তবায়ন হয় এবং সেখানে যদি বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটি স্থাপন করা হয়, বন্ড স্টেশন ডিক্লেয়ার করা হয় এনবিআর এর মাধ্যমে, তখন রফতানিমুখী শিল্পের জন্য আমদানি শুল্ক দেওয়া লাগবে না।
তখন মাধবপুরে যেভাবে বিনিয়োগ হয়েছে সেইভাবে সিলেট অঞ্চলে বৃহৎ আকারের বিনিয়োগ সৃষ্টি হবে। এইখানের গ্যাসের প্রাচুর্যতা যেহেতু আছে, এই গ্যাসেরকে হক আমাদের সিলেটের লোকদের প্রথমে দিতে হবে। যদি এই শিল্পগুলোতে আমরা আগামী 20 বছর 25 বছরের জন্য নিরবিচ্ছিন্ন গ্যাস সুবিধা আমরা নিশ্চিত করতে পারি, আমি 100% নিশ্চিত গ্যাসের উপরে ভিত্তি করে প্রচুর বিনিয়োগ এই সিলেটে হবে। এই নীতি সহায়তা তথা আপনার বন্ড স্টেশন এবং গ্যাসের প্রাপ্তি নিশ্চিত, এই দুইটি বিষয় যদি আপাতত আমাদের নিশ্চিত করতে সক্ষম হই আমরা, তাহলে স্বল্প মেয়াদে আমাদের প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে। এটির বাইরে আমরা মধ্যমেয়াদে আমরা যেটি করতে পারি, আমাদের এই সিলেট অঞ্চলে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠিত হচ্ছে। যেমন ধরেন আমাদের বেশ কিছু বেকারি শিল্প, আমাদের খাজা বেকারি মনে করেন একদম তরুণ উদ্যোক্তার হাত ধরে এটি প্রতিষ্ঠিত হচ্ছে। বেশ কিছু মিষ্টি এবং কনফেকশনারি আইটেমের ব্যবসা আমাদের সিলেটে আসতেছে। তো উৎপাদনমুখী বিভিন্ন ব্যবসা, যেমন এই যে আমাদের বাঁশের শিল্প যেটি আছে, এই শিল্প প্রতিষ্ঠান যারা ধুকে ধুকে চালাচ্ছেন তাদেরকে নিয়ে আমাদের নীতি নির্ধারকদের বসতে হবে। বসে তাদের জন্য কি নীতি সহায়তার প্রয়োজন এগুলো আইডেন্টিফাই করে সিলেটের জন্য স্পেশাল এই সহায়তাগুলো প্রদান করতে হবে। তখন এই পলিসির যদি পরিবর্তন হয়, আমাদের প্রচুর জমি খালি পড়ে আছে। খাদিমেও আমাদের শিল্প মন্ত্রণালয়ের জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এটি টেক্সটাইল মিল পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো এই অবকাঠামোগুলো ব্যবহারের সুযোগ করে দিতে হবে। বিভিন্ন বিদেশি বিনিয়োগকারী তারা সিলেটে আসে এবং লস খেয়ে বাড়িতে চলে যায়। তো তাদের এই যে লস এনে সিলেটে ডেকে এনে লস করানোর প্রবণতাটা বন্ধ করতে হবে। তাদেরকে একটি নিরাপত্তা দিতে হবে। দুবাইতে আপনারা দেখবেন যে তাদের বিদেশি বিনিয়োগকারীকে তারা আকর্ষণ করছে এবং তাদের জন্য এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছে যে বিনিয়োগকারী লস হওয়ার সুযোগ নাই। অর্থাৎ ব্যবসা করে যদি লস খান, আপনি লস খাবেন, কিন্তু আপনার টাকা পয়সা আরেকজন মেরে নিয়ে চলে যাবে, এই পদ্ধতি বন্ধ হয়েছে। আরেকটি জিনিস যেটি ওয়ান স্টপ সলিউশন, এটা সবাই বলে। আমি আপনাকে একটু আগে দেখাচ্ছিলাম, আমি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি, সেখানে 29টি লাইসেন্স নিতে হচ্ছে। তো এই ধরনের যদি কোনো বিষয় হয়, তাহলে নতুন কোনো ব্যবসায়ী এখানে ব্যবসা করতে আসবে না। কে যাবে 29টা অফিসে দৌড়ানোর জন্য, 29টা লাইসেন্সের জন্য? তো এই ব্যবসাগুলো এই জন্য কুক্ষিগত হয়ে যাচ্ছে। যারা ব্যবসাতে আছে তারা এই ব্যবসাটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করছে এবং আয়ের একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে সমাজে। যারা ধনী তারা ব্যাপক হারে ধনী হচ্ছে, যারা গরিব তারা আরও গরিব হচ্ছে। তো এই বৈষম্য দূর করতে হবে। এই মধ্যম মেয়াদে, স্বল্প মেয়াদে এই কয়েকটি পদক্ষেপ যদি নেওয়া যায়, সিলেট প্রচুর সম্ভাবনার জায়গা। আমাদের শুধু পর্যটনকে কেন্দ্র করে বছরে শত শত কোটি টাকার ব্যবসা করা সম্ভব। তো এই পর্যটন রিলেটেড ব্যবসায়ীদের নিয়ে আসতে হবে। কোন কোন জায়গায় তাদের সমস্যা হচ্ছে, তাদের দোকান সন্ধ্যা 6টার সময় বন্ধ করে দিলাম আর সারা বাংলাদেশের পর্যটক দেখে নিয়ে আসলাম। সন্ধ্যার পরে 6টার পরে পর্যটক করবে কি? হ্যাঁ, তো এই বিষয়গুলো বাস্তবতার আলোকে নিরিখে আমাদের সমাধানে যেতে হবে। ধন্যবাদ। এবারে একটু আইনের দিকে আসি। আমরা দেখতে পাচ্ছি এখন দেশে বা শহরেই বলি, ল অ্যান্ড অর্ডার নিয়ে একটি বিচ্ছিন্ন পরিস্থিতি রয়েছে এবং জনমনে কিছু দুশ্চিন্তা তৈরি হয়েছে। সকলেই নিরাপত্তা নিয়ে বেশ দুশ্চিন্তিত। তো দেশের ল অ্যান্ড অর্ডার ঠিক করার জন্য, শহরের ল অ্যান্ড অর্ডার ঠিক করার জন্য আইনের ক্ষেত্রে আমাদের কি কি পরিবর্তনে যেতে হবে, যাওয়া উচিত আপনি মনে করেন? হ্যাঁ, দেখেন, সুকান্ত লিখেছিলেন না, চাঁদ যেন সে ঝলসানো রুটি, অর্থাৎ মোরাল ইজ অনলি পসিবল ওয়েন চয়েসেস আর অ্যাভেলেবল। আমার পেটে ভাত নাই ভাই, আপনার কোনো সৌন্দর্য, কোনো নীতি নৈতিকতা আমার পোষাবে না। সিলেটে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা আপনার হকার্স থেকে শুরু করে এই ধরনের ভাসমান অনেক ব্যবসা করতেন। তো বাংলাদেশের অর্থনীতিকে যদি আপনি মূল্যায়ন করেন, পুরো অর্থনীতির একটা বড় অংশ হচ্ছে এইরকম আপনার আনঅথরাইজ বা আনঅফিসিয়াল অর্থনীতির একটা, মানে এই ধরনের ভাসমান অর্থনীতি। তো এদেরকে আমরা হঠাৎ করে আমরা এদেরকে ব্যবসা থেকে তাদের রুজির পথ বন্ধ করে দিয়েছি। এটি হয়তো আমাদের যানজট কমিয়েছে, আমাদের শহরের সৌন্দর্য একটু বৃদ্ধি পেয়েছে, কিন্তু আপনি যদি অঙ্ক করে খাতা কলমে হিসাব করেন, প্রচুর মানুষকে বেকার করেছে। এবং যেই সব মানুষরা এই পদক্ষেপের কারণে হঠাৎ করে বেকার হয়েছেন, তারা কিন্তু সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মানুষ না। তারা অনেকে হয়তো সিলেটের লোকাল মানুষও না। তো তারা খাবেটা কি? তাদেরকে তো রাত পোহাইলে খাইতে হবে, দিনে দুপুরে ভাত তো খাইতে হবে তাদেরকে। তো দেখবেন, যখনই আপনি যদি গ্রাফ আপনি নিয়ে বসেন, যখনই আপনি হকার্সদের উচ্ছেদ করেছেন এবং সিলেটের ছিনতাই বাড়তে শুরু হয়েছে, আপনি যদি দুইটা গ্রাফ নিয়ে একসাথে বসেন, আপনি দেখবেন মানুষ বেকারত্ব বাড়ার সাথে সাথে সিলেটের সন্ত্রাস বাড়া শুরু হয়েছে। সিলেট কখনোই সন্ত্রাসের নগরী ছিল না, সিলেট কখনোই ছিনতাইকারীদের নগরী ছিল না।
কিন্তু মানুষ যখন বেকার হয়ে যাচ্ছে, অলস মস্তিষ্ক, সে জুয়াতে আকর্ষিত হচ্ছে, জুয়ার প্রতি ঝুঁকে যাচ্ছে। গত কয়েকদিন আগে তুচ্ছ ঘটনায় গতকালকে বোধহয় একটা খুন হয়েছে। পর্যটক এসেছে, পর্যটকের পেছন গিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করছে। তার তো কাজ নাই, তারে আপনি কাজ দিতে হবে। এখন এইটা এমনভাবে করতে হবে যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এদেরকে তাদের ব্যবসার সুযোগ করে দিতে হবে। এখন এই হকার্সদের আপনি কোথায় বসাবেন? দেখেন, এই হকার্সদের তো হঠাৎ করে রাস্তায় বসানোর সুযোগ নাই, কিন্তু সারা পৃথিবীতে তো হকার্সরা তো আছে কোনো না কোনোভাবে। আপনি আপনার মতো ফয়সালায় যান, হকার্সরা কোথায় বসে? যে জায়গায় জনসমাগম হয়, তাই না? আর হকার্সের কাস্টমার কারা? যারা মার্কেট বিপণী বিতানে যাইতে পারতেছে না, তারা তো হঠাৎ করে আলহামরা থেকে শপিং করতে পারবে না। তো তাদের বিষয়টা তো আমাদের মাথায় রাখতে হবে। সমাজ তো সবাইকে নিয়ে চলতে হবে, হাতের 5 আঙ্গুল তো সমান না। এখন দেখেন, আমাদের যে অঞ্চলে জনসমাগম হয় ওই অঞ্চলে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান আমাদের পড়ে আছে। যেমন আপনি সিলেট অগ্রগামী আপনি দেখতে পারেন, আপনার এইডেড স্কুল আপনি দেখতে পারেন, আমাদের বন্দরে আপনাদের সিলেটের ডাকের অফিসের পাশেই একটি রাজা জিসি হাই স্কুল আছে। এই মাঠগুলা কি আমরা ব্যবহার করতে পারি কিনা? না, এই মাঠগুলা ব্যবহার করার সুযোগ আছে কিনা হকারদের জন্য? বিকালের একটি সুনির্দিষ্ট সময়, অর্থাৎ স্কুল শেষ হয়ে যাওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত বা রাত 10টা পর্যন্ত এটা করার সুযোগ দেয়া যায় কিনা, এটা ভেবে দেখার সুযোগ আছে। ওরা এমনভাবে ওদেরকে দেয়া হোক যাতে ওরা এখানে আসবে, ব্যবসা করবে এবং যাওয়ার আগে এমনভাবে পরিষ্কার করে যাবে যেখানে ওরা ছিল না। এটার জন্য ওদের কাছ থেকে ফিজও নেওয়া যেতে পারে, রেজিস্ট্রেশন ফিজও নেওয়া যেতে পারে। এইখান থেকে যে অর্থটা আসবে এইটা আবার বৃত্তি হিসাবেও সমাজের সুবিধাবঞ্চিতদের দেওয়া যেতে পারে। তো এইখানে দেখেন, সবাইরে সুযোগ করে দিতে হবে জীবনযাপনের জন্য। সবার বেঁচে থাকার অধিকার আছে। সবাই পাজেরো গাড়ি নিয়ে চক্কর দিতে পারবে না, কিন্তু তার পাজেরো গাড়িতে ওঠার সুযোগ আপনি বন্ধ করতে পারবেন না। সমাজ, একটা গণতান্ত্রিক সমাজ এটাই প্রত্যাশা করে। তো এইরকম বিভিন্ন ধরনের চিন্তা করার আসলে সুযোগ আছে। আমাদের একটি সমস্যা হইলে আমরা সাথে সাথে ওই সমস্যাটা কেটে দিলাম, কিন্তু এইটার যে সুদূরপ্রসারী অন্যান্য এফেক্টগুলো আছে ওইগুলো আমরা মাথায় নিচ্ছি না। তো আমাদের যারা নগরের নীতি নির্ধারকরা আছেন, আমাদের প্রশাসনের নীতি নির্ধারকরা আছেন, তারা হয়তো এই বিষয়গুলোকে বাস্তবতার আলোকে নিরিখে বিবেচনা করে বাস্তবমুখী সলিউশনে যেতে হবে, যাতে আমাদের সকল সমস্যার একটা 100% সলিউশন না হইলেও একটা কাঙ্ক্ষিত সলিউশনে আমরা আসতে পারি। যদি কর্মসংস্থান না হয়, আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির আপনি উন্নতি করতে পারবেন না। ধন্যবাদ আপনার সুদূরপ্রসারী চিন্তার জন্য, পরিকল্পনার জন্য। আপনি সিলেটের সন্তান, সিলেটের প্রতি যে দায়িত্ববোধটা তো নিঃসন্দেহে আপনার একটু বেশি। আপনার অনেকগুলো পরিচয়ের কথা আমি শুরুতেই উল্লেখ করেছি। তো সিলেটের সন্তান হিসেবে আপনার এই সমস্ত অভিজ্ঞতাগুলোকে আপনি কিভাবে কাজে লাগাতে চান, বা সিলেটকে কিভাবে আপনি সার্ভ করতে চান? দেখুন, আমি জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করতে হয়। তো মূলত এখন আমি ব্যবসা এবং রাজনীতিতে সময় দিচ্ছি। আমরা ব্যবসায়ী হিসেবে আমরা সিলেটে কর্মসংস্থান বাড়াইতে চাই। আমাদের সিলেটে বিনিয়োগ পরিস্থিতির যে অবস্থাতেই আছে, এইখানে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের আমরা প্রসার দেখতে চাই। যত বেশি ব্যবসা বাণিজ্য হবে সিলেটে, যত বেশি বিনিয়োগের পরিস্থিতি সৃষ্টি হবে, তত বেশি কর্মসংস্থান হবে, তত বেশি সিলেটের বাইরের লোক সিলেটে এসে ব্যবসা বাণিজ্য করবে। এতে আমার সিলেটের জমি জমার দাম বাড়বে, সিলেটকে ব্যবসা বাণিজ্যের একটি কেন্দ্রতে আমরা রূপান্তরিত করতে পারবো। তো এই জায়গায় আমাদের কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। আমার অবস্থান থেকে আমি 2টি ট্রেড অর্গানাইজেশনকে নেতৃত্ব দিয়েছি, এখন কয়েকটির সাথে জড়িত আছি। আমি আমার অবস্থান থেকে যে পরিমাণে কাজ করার দরকার, বা আমি আমার রাজনৈতিক অবস্থান থেকে আমাদের নীতি নির্ধারক মহলে আমাদের যে বক্তব্যগুলো আছে সেটা আমরা তুলে ধরতে চাই। পাশাপাশি আমরা একটি জিনিস যেটি করতে চাই, সেটি হচ্ছে নতুন যারা ব্যবসায় আসছে তাদের জন্য আমাদের যে অভিজ্ঞতা যেটি হয়েছে, আমার পারিবারিক সূত্রে আসায় যদি আমাদের কিছু আমরা এগিয়ে থেকেছি, তো তাদের জন্য আমরা একটা এন্টারপ্রেনার ক্লাব করতে চাই, যে 40s আন্ডার 40, অর্থাৎ সিলেটে 40-এর নিচে 40 জন ব্যবসায়ীরে নিয়ে আমরা একটা অ্যাডভাইজারি সেল করার চিন্তা ভাবনা করছি, যেটা অরাজনৈতিক থাকবে। এইখানে সিলেটের প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা যারা আছে, ইয়াঙ্গার জেনারেশন যাদেরকে সাথে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করবে, তাদেরকে নিয়ে একটি গভর্নিং বডির মতো একটা অ্যাডভাইজারি বডি আমরা করতে চাই। সেখান থেকে আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা অলরেডি আমরা কথাবার্তা শুরু করেছি যে আমরা বিভিন্ন টক বা লেকচারের আয়োজন করতে চাই। যেমন আমাদের ছাত্রছাত্রীরা পরে ডেল কার্নেগি
পরে বিল গেটস কিভাবে ধনী হয়েছে সেটি পরে। এখন বিল গেটস কিভাবে ধনী হয়েছে এটি বাংলাদেশে পরে লাভ নাই, আমাদের জানতে হবে কাউস মিয়া কিভাবে জর্দার ব্যবসা করে বাংলাদেশের সর্বোচ্চ করদাতা হয়েছিল। তো বাংলাদেশের কাউস মিয়াদের আমরা সিলেট নিয়ে আসতে চাই, আমরা শুনতে চাই তাদের কথা। আমাদের রাগিব আলী সাহেব আছে সিলেটে, উনি উনি এই সিলেটের মতো জায়গায় ব্যবসা করে বড় হয়েছেন। তো তাদের কথা আমরা তাদের সাথে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই, তাদেরকে আমরা কিছু টেকনিক্যাল প্রশিক্ষণ দিতে চাই আমাদের এই অর্গানাইজেশনের মাধ্যমে, যেটি হবে আপনার এআই বলেন, একটি তার সিভি কিভাবে লিখবে সেটি বলেন, বা তার জীবনে চলার পথে ছোট ছোট ব্যবসার সমাধানগুলো যেগুলো আছে। আমাদের জন্য হয়তো আমরা 10-15 বছর হয়ে গেছে আমাদের ব্যবসার ক্যারিয়ারে, আমরা হয়তো অনেক কিছু আমাদের জন্য সহজ, তাদের জন্য একটু কঠিন। তাদেরকে আমরা এই সলিউশনটাতে আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। তো আপনারা দোয়া করবেন আমরা অর্গানাইজেশনটা যাতে দ্রুত দাঁড়া করতে পারি। এবং এটির মাধ্যমে আমরা আরেকটা জিনিস করতে চাই, যে আমরা একটা কম্পিটিশনের মতো করতে চাই বছরে একবার, যে সিলেটের যত ইউনিভার্সিটি আছে যেখানে ব্যবসা পড়ানো হয় তাদের মধ্যে থেকে আমরা বলবো যে আপনি ব্যবসার আইডিয়া নিয়ে আসেন আমাদের কাছে, সুন্দর প্রজেক্ট প্রপোজাল আমাদের প্রেজেন্টেশন দেন, যার আইডিয়া সুন্দর হবে তাকে আমরা পুঁজি দিব। এই পুঁজিটা এটা সিট ফান্ডের মতো, তারা নিয়ে কাজ করে দেখুক তারা আগাইতে পারে কিনা। আমরা মনে করবো এটি আমাদের সোশ্যাল কন্ট্রিবিউশনের একটি অংশ। এর বাইরে আমি তো রাজনীতিতে আছি, আমরা বাংলাদেশপন্থী রাজনীতিতে বিশ্বাস করি। বাংলাদেশপন্থী রাজনীতি মানেই হচ্ছে বাংলাদেশের মানুষের উন্নতি এবং অগ্রগতি নিয়ে রাজনীতি। তো এটিতে আমি আমার যে একজন কর্মী হিসেবে যে কার্যক্রম সেটি আমি চালিয়ে যাব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সময়ের জন্য এবং আপনার পরিকল্পনা, আপনার ভাবনা এবং যে সমস্যাগুলো নিয়ে আমরা কথা বললাম সেগুলোর সমাধান নিয়ে কথা বলার জন্য। আমরা আশা করব আপনি যে সমাধানগুলোর কথা বলেছেন এই সমাধানগুলোর মাধ্যমে দেশ এবং জাতির উপকার হবে এবং আমরা এগিয়ে যেতে পারবো। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন এতক্ষণ সিলেটের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে আমাদের সাথে কথা বললেন ব্যারিস্টার আদনান রিয়াসাদ। আমরা আশাবাদী এই সমাধানগুলোর মাধ্যমে সিলেট নগরী উপকৃত হবে। এবং আজ এ পর্যন্তই ছিল। আপনাদের কাছে নতুন কোনো আয়োজনে নতুন কোনো মানুষকে নিয়ে হাজির হব পরবর্তীতে। সে পর্যন্ত সাথেই থাকবেন। ধন্যবাদ।